নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 ক ধারায় বেসিক্যালি নারীর আত্মহত্যায় প্ররোচনা নারীর শাস্তির কথা বলা হয়েছে। এখানে বলা হচ্ছে কোনো নারীর সম্মতি ছাড়া তার ইচ্ছার বিরুদ্ধে এমন কোনো অ্যাক্টিভিটিস করা যার মাধ্যমে তার সম্ভ্রমহানি হয়েছে এবং তার জন্য সে আত্মহত্যা করে। এখন তার আত্মহত্যার জন্য যে দায়ী সেই ব্যক্তিটা বেসিক্যালি সর্বোচ্চ 10 বছর পর্যন্ত এবং সর্বনিম্ন 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে, সাথে তো অর্থদণ্ড থাকবে। এবং 9 খতে বলা হচ্ছে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ধারা, যে কোনো নারীকে বিয়ের প্রলোভনে তার সাথে যদি কোনো যৌনকর্ম করা হয় তাহলে শাস্তি 7 বছর পর্যন্ত এবং সাথে অর্থদণ্ড থাকবে। সো এই ধারা রিলেটেড কিন্তু অনেক মামলা এখন হচ্ছে। এবং ধারা 10-এ বলা হচ্ছে যৌন পীড়নের কথা। কোনো ব্যক্তি যদি অবৈধভাবে তার যৌন কামনা চরিতার্থে ইনটেনশনালি তার কোনো যৌনাঙ্গ বা অন্য কোনো অঙ্গ দ্বারা নারীর কোনো যৌনাঙ্গ বা কোনো অঙ্গে স্পর্শ করে, সেক্ষেত্রে নারীর শ্লীলতাহানি হবে এবং এক্ষেত্রে যে লোকটা এমন যৌন পীড়ন করবে নারীর ক্ষেত্রে তার শাস্তি হবে সর্বোচ্চ 10 বছর এবং সর্বনিম্ন 3 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড হবে। সো এই হচ্ছে 9 খ এবং 10 ধারা। এবং ধারা 11-তে বলা হচ্ছে যৌতুক সম্পর্কে যৌতুকের শাস্তি। এখানে বেসিক্যালি 11 কতে বলা হচ্ছে যে মৃত্যু ঘটালে মৃত্যুদণ্ড। 11 খতে বলা হচ্ছে যদি মারাত্মক জখম করা হয় সেক্ষেত্রে না, এখানে বলা হচ্ছে যে যদি মৃত্যু ঘটানোর চেষ্টা করা হয়। 9 ক, যেটা 2025 সালে অ্যাড করা হয়েছে, যাবজ্জীবন এবং 12 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড। এবং 11 খতে বলা হচ্ছে যদি মারাত্মক জখম করা হয়, যৌতুক চেয়ে অনেক মারছে, সর্বোচ্চ 12 বছর, সর্বনিম্ন 5 বছর। এবং 11 গতে বলা হচ্ছে যে সাধারণ জখম করা হলে সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বছর এবং সর্বনিম্ন 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে, সাথে অর্থদণ্ড থাকবে। এবং 11 গটা কিন্তু হচ্ছে কম্পাউন্ডেবল বা আপসযোগ্য অপরাধ। ধারা 12-তে বলা হচ্ছে যে ভিক্ষাবৃত্তি করানোর উদ্দেশ্যে কোনো শিশুর যদি অঙ্গহানি করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড। এইটা বেসিক্যালি হচ্ছে শিশু আইনের 7-এ বলা হচ্ছে যে যদি ভিক্ষাবৃত্তিতে তাকে নিয়োগ করা হয় কোনো শিশুকে, সেক্ষেত্রে শাস্তিটা কিন্তু একটু ডিফারেন্ট। 7 ধারা অনুযায়ী শাস্তি হবে 5 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড। সো একটা হচ্ছে ভিক্ষাবৃত্তিতে নিয়োগ করা হচ্ছে, আর একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি করানোর জন্য শিশুর অঙ্গহানি করা হচ্ছে। সো ধারা 13-তে বলা হচ্ছে যে ধর্ষণের ফলে যে শিশু জন্মলাভ করেছে তার ক্ষেত্রে সে বাবা মার তত্ত্বাবধানে থাকবে, তার ভরণ পোষণ রাষ্ট্র বহন করবে এবং রাষ্ট্র কী করবে? রাষ্ট্র তাকে যে ধর্ষণ করেছে তার কাছ থেকে, তার বর্তমান বা ভবিষ্যৎ সম্পত্তি থেকে তার এই ভরণ পোষণটা নিবে এবং এই ভরণ পোষণটার ব্যয় হচ্ছে 21 বছর পর্যন্ত প্রদেয় হবে। আর কন্যা শিশুর ক্ষেত্রে বিবাহ পর্যন্ত, এবং যদি সে পঙ্গু বা কোনো ইনক্যাপেবল হয় তাহলে তার যোগ্যতা অর্জন না করা পর্যন্ত এই ভরণ পোষণটা তাকে দেওয়া হবে। এবং এই ভরণ পোষণটা কিন্তু তার বর্তমান বা ভবিষ্যতে যে সম্পত্তি এখান থেকেই দেওয়া হবে, রাষ্ট্র এটা নির্ধারণ করে দিবে। 14-তে বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমে যদি নির্যাতিতা নারী বা শিশুর পরিচয় প্রকাশ করা হয় সেক্ষেত্রে শাস্তি হবে 2 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা। এবং না, সরি, এই ধারাটাই শুধু বা, আর সবগুলো কিন্তু এবং, অর্থদণ্ডটা এবং করা হয়েছে। 15 ধারায় বলা হয়েছে যে এই যে 4 ধারা থেকে 14 ধারা পর্যন্ত যত অর্থদণ্ড দেওয়া হয়েছে এটা বেসিক্যালি ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হবে এবং এই ক্ষতিপূরণটা বর্তমান বা ভবিষ্যতে যে সম্পত্তি এখান থেকে আদায় করা হবে। 16-তে বেসিক্যালি বলা হচ্ছে অর্থদণ্ড বা ক্ষতিপূরণ আদায়ের পদ্ধতি কী হবে। ডিসি যে আছে বা ডিস্ট্রিক্ট কালেক্টর, সে তাকে বলা হবে যে স্থাবর এবং অস্থাবর সম্পত্তির যে তালিকা এটা প্রস্তুত করতে এবং এই সম্পত্তিগুলো ক্রোক করবে। ক্রোক করার পরে নিলামে বিক্রি করা হবে, অথবা ক্রোক না করে সরাসরি কিন্তু নিলাম বিক্রি করা যাবে। ধারা 17-তে বলা হচ্ছে মিথ্যা মামলা যদি কেউ দায়ের করে এই ধারার আন্ডারে তাহলে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবে। এছাড়া ধারা 18-তে বলা হচ্ছে যে তদন্ত। এখানে ইনভেস্টিগেশনটা কেমন হবে? প্রথমে যদি হাতে নাতে ধরা হয় তাহলে 15 দিন, না হলে 30 দিন এবং অতিরিক্ত 30 দিন বাড়ানো যাবে। এবং আদার্স আরও কিছু আছে, তুমি বেসিক যেটা যে 15 দিন, তারপরে হাতে নাতে না ধরলে 30 দিন এবং এই ক্ষেত্রে যদি কোনো রিজনেবল গ্রাউন্ডে সম্পূর্ণ করা না যায় সেক্ষেত্রে আরও 30 দিন বাড়ানো যাবে। সো 18 ধারায় এই বিষয়বস্তু। 19-এ বলা হচ্ছে যে অপরাধ বিচারার্থে গ্রহণ বা কগনিজেন্স নেওয়া। এখানে বলা হচ্ছে 11 গটা হচ্ছে কম্পাউন্ডেবল বা আপসযোগ্য হবে এবং বলা হচ্ছে যদি দেখা যায় যে ডিরেক্টলি কোনো ব্যক্তি কোনো অপরাধে সে জড়িত নয় তাহলে তাকে জামিন দেওয়া যাবে এবং ট্রাইব্যুনাল যদি সন্তুষ্ট হয় যে অভিযোগ গিয়ে সে দোষী নয় সেক্ষেত্রেও তাকে
জামিন দেওয়া যাবে। এছাড়া নারী, শিশু বা কেউ যদি অসুস্থ হয় তাকে কিন্তু জামিন দিলে যদি ন্যায় বিচার বিঘ্নিত না হয় সেক্ষেত্রে তাকেও জামিন দেওয়া যাবে। ধারা ২০ এ বলা হচ্ছে বিচার পদ্ধতিটা কেমন হবে? এটা বেসিক্যালি হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হবে এবং এটার শুনানি শুরু হওয়ার পরে কিন্তু আ কোনো বন্ধ হবে না, একনাগাড়ে চলতেই থাকবে এবং ১৮০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। ধর্ষণ মামলায় ৯০ দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হবে। যদি না হয় তাহলে জামিন দিয়ে দিতে হবে। এটাই বেসিক্যালি ২০ ধারার মেইন কথা এবং ১০ এর ৬ এ বলা হচ্ছে যে আদালত চাইলে কিন্তু ট্রায়াল ইন ক্যামেরা বা রুদ্ধদ্বার কক্ষে বিচার কার্য সম্পন্ন করতে পারে। এটা বেসিক্যালি ধর্ষণের ক্ষেত্রে করা হয়ে থাকে। এছাড়া ৭ এ বলা হচ্ছে সাবসেকশন যে শিশু যদি কোনো অপরাধের সাথে জড়িত হয় তাহলে শিশু আইন তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। এছাড়া নারী ও শিশুকে নিরাপদ হেফাজতে রাখার ক্ষেত্রে তাদের স্বার্থ বা কল্যাণ রক্ষার্থে তাদের কথা বিবেচনা করতে হবে। এই বিষয়টিও এই ধারায় আলোচনা করা হয়েছে। আদালত চাইলে কিন্তু পারিপার্শ্বিক বা মেডিকেল সার্টিফিকেটের উপরেও তদন্ত কার্য বা বিচার কার্য সম্পন্ন করতে পারে। ধারা ২১ এ বলা হচ্ছে ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া মানে আসামির অনুপস্থিতিতে বিচার। এটি বেসিক্যালি সিআরপিসি ৩৩৯ এর বি তে বলা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে যদি কোনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা বা তাকে বিচারে সোপর্দ করার কোনো রিজনেবল গ্রাউন্ড না থাকে বা মনে হয় যে না করা যাবে না, সে আত্মগোপন করছে নিজেকে, নিজে পালিয়ে আছে, সেক্ষেত্রে আদালত একটা পত্রিকায় নিউজ দিবে অথবা ডিজিটাল মাধ্যমে বা তথ্য প্রযুক্তিগত মাধ্যমে নিউজ দিবে যে ২০ দিন সময় দেবে, ২০ দিনের মধ্যে তাকে আদালতে উপস্থিত থাকতে হবে। এটা একবারই প্রযোজ্য হবে, দ্বিতীয়বার প্রযোজ্য হবে না। ধারা ২২ এ বলা হচ্ছে ম্যাজিস্ট্রেট কর্তৃক যেকোনো স্থানে জবানবন্দি গ্রহণ। এটি বেসিক্যালি পুলিশের মানে অনুরোধে আদালত করে থাকেন। এছাড়া বা ম্যাজিস্ট্রেট করে থাকেন। ধারা ২৩ এ বলা হচ্ছে রাসায়নিক পরীক্ষক বা রক্ত পরীক্ষকের সাক্ষ্য, তাদের সাক্ষ্য আ গ্রহণযোগ্য হবে কিন্তু একমাত্র এই প্রতিবেদনের উপর ভিত্তি করে কিন্তু শাস্তি দেওয়া যাবে না। মানে এটা একটা সাক্ষ্য হবে। এটা হচ্ছে সহায়ক সাক্ষ্য হবে। ২৪ এ বলা হচ্ছে সাক্ষীর উপস্থিতির জন্য সমন দিতে হবে বা ওয়ারেন্ট দিতে হবে সে সর্বশেষ যেখানে বসবাস করেছে সেইখানে এবং এটার একটা অনুলিপি সাক্ষীকে দিতে হবে, পুলিশ সুপারকে দিতে হবে বা জেলা পুলিশ কমিশনারকে দিতে হবে। আর ২৫ এ বলা হচ্ছে যে এই আইনের যে জামিন বা তদন্ত বা অন্যান্য বিষয় যে আছে প্রসিডিউরাল ইস্যুতে সিআরপিসি প্রয়োগ করা হবে। আর ২৬ এ বেসিক্যালি ট্রাইব্যুনাল সম্পর্কে বলা হচ্ছে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হবে। প্রত্যেকটা জেলা সদরে একটা করে থাকবে। প্রয়োজন হলে তার বেশি হবে এবং এটা এই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জাজ হবে দায়রা জজ বা জেলা জজ।